হয়ে গেছে তো এই যে এগুলোতে নেই, এগুলোতে নেই। ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু বর্তমান সময়ে সময়ের অভাবের কারণে আমাদের ঘোরা আর হয় না। তাই একদিন ঠিক করলাম কলকাতার একদম কাছে পিঠে একদিন ভ্রমণের জায়গা থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে আনি। তাই সকাল সকাল হাওড়া কাটোয়াগামী ট্রেন ধরে চলে আসলাম বিষ্ণুপ্রিয়া রেল স্টেশন। নামের মধ্যেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের বাস, তাই তাদেরই নাম করে আজকে আমি চললাম মায়াপুর। ট্রেন থেকে নামা মাত্রই রাধে রাধে এবং হরে কৃষ্ণর নাম করে পায়ে হেঁটে চললাম পোড়ামাতার মন্দিরের দিকে। মন্দিরটি অনেক পুরানো, লোকমুখে কথা আছে এই মন্দিরটি খুবই জাগ্রত। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। আর ঠিক তার পাশেই আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর এই ভ্রমণটি আমি একা করছি না, সাথে আছে এক গুচ্ছ আমার বন্ধুরা। এই ট্রিপে আমার সাথে ছিল চয়ন, ত্রিশিক, শুভাঞ্জনদা, শান্তনু এবং পরবর্তীকালে আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের আরও এক বন্ধু অভিজিৎ। হাই, রাধে রাধে। চলো চলো চলো, হয়েছে রে, ওরাবাড়ি হয়েছে। হ্যাঁ, পোড়ামার মন্দিরটাকে দেখে এবং ওখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব উপস্থিত আছেন, তো ওনাকে দেখে একদম সোজা একটা রাস্তা চলে গেছে নবদ্বীপ ঘাট পর্যন্ত, তাই তো? নবদ্বীপ ঘাট পর্যন্ত আমরা পায়ে হেঁটে আবারও যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, প্রায় 1 কিলোমিটার হয়তো হবে, মোস্ট প্রবাবলি 1 কিলোমিটার মতো হবে। পায়ে হেঁটে 10 মিনিট গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো সেই একদম যে মন্দিরটা আছে ঠিক তার পাশ থেকেই যেতে হয়। তো ওখান নবদ্বীপ ঘাটে গিয়ে ওখান থেকে আমরা ঘাট পেরিয়ে যাব নবদ্বীপ মায়াপুর। তো গিয়ে বাকি আরও কিছু দেখ। তো একটু এগিয়েই মানে পোড়ামাতার মন্দির থেকে একটু জাস্ট এগিয়ে ঘাটের ঠিক আগে এখানে পড়বে কামিনী মন্দির। আর সেই মন্দিরটা দেখে তার বাইরে দাদা আখের রস বিক্রি করছে, তো সবাই মিলে দাঁড়ালাম। দাঁড়িয়ে এখানে আখের রস খেয়ে তারপর যাওয়া হবে ঘাটে। তারপর আরও ব্রেকফাস্ট আছে, আরও অনেক কিছু ঘোরার আছে, তাই তো একদম ঠিক আছে। জলের মন্দির আছে, কেশবজির মন্দির আছে, আচ্ছা, 60 ফুট মহাপ্রভু নিমায়ের জন্মস্থান, আচ্ছা, এগুলো আছে। ওই বহলাল টিভি সব এইদিকেই। হ্যাঁ, তারপরে এই যে মহাপ্রভু পাড়াগুলো দেখছিলেন? না না, মহাপ্রভু পাড়া, এখানে 8খানা মন্দির আছে। মহাপ্রভু পাড়া, তারপরে হরিবাসতলা দিয়ে আছে আমাদের স্কুলে। তো নবদ্বীপ ঘাটের জাস্ট আগেই একটা দোকান পড়বে, সেই মানে একটা না অনেক কটাই দোকান পড়বে। তো সেখানে আমাদের সেরে নেওয়া হচ্ছে ব্রেকফাস্টে আছে 2টো করে পরোটা আর ডাল। তো 5 জনে একই অর্ডার করেছি আমরা, এবারে খাওয়াও শুরু করে দিয়েছি। আমি এখনো শুরু করিনি, তবে একটু করবো। টেস্ট কেমন? টেস্ট ভালো, 5-এর মধ্যে দেওয়া যায় 4.5। সত্যি ভালো। তো আমি এখনও টেস্ট করিনি, কৃষিকের তো খুব ভালো লেগেছে, এবারে চয়নেরও ভালো লেগেছে, সুন্দর। 5-এর মধ্যে 4.5। এখান থেকে ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে আর দেরি না করে চলে যাওয়া হবে নবদ্বীপ ঘাট থেকে একদম সোজা মায়াপুরে। বাকিটা মায়াপুরেই দেখাবো সব কিছু, কীভাবে ঘুরছি আর কেমনভাবে ঘুরছি। গরম গরম ব্রেকফাস্ট সেরেই আমরা নবদ্বীপ ঘাট থেকে মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে পৌঁছে গেছিলাম মায়াপুর। আর সেখান থেকে আমরা একটি টোটো বুক করে নিয়েছিলাম, যে টোটো করে আমরা মায়াপুরের বাইরের সাইট সিনগুলো করব। প্রথমেই আমরা চলে গেছিলাম 1 নম্বর গেটের দিকে, যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চের কুপন সংগ্রহ করতে পারব। আমরা দুপুরের লাঞ্চের কুপন সংগ্রহ করেছিলাম গীতা ভবনের স্টল থেকে, যা আমাদের জনপিছু পড়েছিল 60 টাকা করে। আপনারা 1 নম্বর গেট থেকে যে কোনো ভবনের স্টল থেকেই এই কুপন সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, কুপন সংগ্রহ করার পর সঠিক সময়ে কিন্তু সেই স্থানে যেতে হবে যেখান থেকে আপনারা মহাপ্রসাদ বা দুপুরের লাঞ্চ করতে পারবেন।
যার নিয়মকানুন এবং কী কী মেনু থাকবে সব কিছুই সেই স্টলের সামনে দেওয়া আছে। 1:30 পর্যন্ত আমাদের খাওয়া যাবে তো? আর এখান থেকেই আমাদের সাথে যুক্ত হলো আমাদের আরও এক বন্ধু অভিজিৎ। কুপন সংগ্রহ করার পর আমরা টোটো করে বেরিয়ে পড়লাম শ্রী গৌরীয় মঠ, শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান, নৃসিংহদেব মন্দির, অদ্বৈত ভবন, আরও বিভিন্ন জায়গায়। এখন আমরা আছি শ্রী চৈতন্য প্রভুর মাসির বাড়ি। আর এটা হলো গিরি গোবর্ধন যে পর্বত, এইটাই হলো গিরি গোবর্ধন পর্বত। আর ঠিক এর সামনে একটা বিশাল বড় পুকুর আছে যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে, বিশাল বড় বড় মাছ। ওই যে কালো কালোগুলো দেখা যাচ্ছে, কোনো বিশাল বড় বড় টাইপের মাছ ওগুলো। ছেলেরা এখানে শুটিং করছে, খুব শুটিং হচ্ছে। এগুলো সব সর্ষের দানা, এখানে রোদে দেওয়া আছে, সব সর্ষের দানা একদম। আর এইগুলো দিয়েই এখানে বোধহয় তেল বানায়। এই হচ্ছে আমরা সবাই মিলে আমাদের দাদা, বলা ভুল হবে, এদিকে গাইডও বটে। আর শুভজিৎ দা পেছনে, এদিকে অভিজিৎ বন্যা থেকে চলে এসছে, আর এদিকে আমাদের শান্তনু, এদিকে আমাদের চয়ন আর সুরঞ্জন দা। তো প্রথমে তো বলি যে এখানে ঘোরার মতো প্রচুর জায়গা আছে। সেই জায়গাগুলো ঘুরতে গেলে একটু সময় নিয়ে হাতে আসলে ভালো হয়, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু পড়ার আছে। তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে আসলে খুবই ভালো। আর তার সাথে বলে দিই, আমরা এই মুহূর্তে অলরেডি 4-5টা জায়গা কভার করে নিয়েছি। আরও কিছু জায়গা আছে যেগুলো আমাদের টোটো দাদা আমাদের নিয়ে যাচ্ছে, তো সেগুলো ঘুরে একেবারে কমপ্লিট ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যে দাদাটা আমাদেরকে এই এত কিছু জায়গায় ঘোরাচ্ছে, তো সেই জায়গাগুলো কি কি এবং কত টাকায় ঘোরাচ্ছে সব কিছুই আমি শেষে সব বলে দেবো। একটা নিম গাছ, আর এটা হচ্ছে আমাদের চাপা গাছ। তাই এখানে একটু এটা বলে দাও, 37 বছরের চাপা গাছ, ভক্ত চাঁদকাজির সমাধি দেওয়া আছে ওই চাপা গাছের নিচে। আচ্ছা, এইখানেই সমাধি দেওয়া হয়েছিল তো। আর এটা কটা পর্যন্ত চৈতন্য খোলা থাকে? মহাপ্রভু নিজের হাতে কাজীকে সমাধি দিয়েছিল ওই চাপা গাছের নিচে। আর কটার এটার নাম মধ্যে হয়েছে ভক্ত চাঁদকাজির সমাধি। এই কটার মধ্যে বন্ধ হয়ে যায় একটু বলে? 12টার মধ্যে সব, মানে এইটা বন্ধ হয়ে চাঁদকাজির যায়। সমাধি। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভল্লাল সেনের ঢিপি। এই ভল্লাল সেনের ঢিপি একটি ঐতিহাসিক জায়গা, যেখান থেকে খোদাই করে সেন বংশের কিছু তথ্য এবং এই সাম্রাজ্যটি পাওয়া গেছে, যার সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো এবং সেখানেই থাকবে বিস্তারিত তথ্য। এতটা নিচে পর্যন্ত কিন্তু এর খোদাই করে পাওয়া গেছে, মানে এইটার আরও কত কি অনেক কিছু দেখার আছে। তো দাদার নাম্বারটা একটু দিয়ে দাও। হচ্ছে তাপস কুণ্ডু। তাপস কুণ্ডু। দাদার নাম্বারটা একটু বলে দাও, ফোন নাম্বারটা। 7602212291। আচ্ছা, কত করে কি নাও সব কিছু ডিটেলস বলে যাবে, কটা জায়গায় ঘোরাবে, কত করে কি নাও সব কিছু। লক্ষণচন্দ বয়সের রাজার বাড়ি পর্যন্ত ঘোরাতে আমার 450 টাকা নেয়। আর কটা থেকে, বা তোমার যদি যখন ফোন করে তোমার ডাকা হবে সেরকম তোমার চলে আসবে, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে একটা বলে দিই, আর মেন যে ব্যাপারটা সেটা হলো দাদা শুধু আমাদেরকে ঘোরায়নি, সেই সব জায়গার কিছু কিছু ইতিহাস, কিছু সেই সব সম্পর্কিত ইনফরমেশান আমাদের কিন্তু দিয়েছে। তাই যদি কেউ আসতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা কিন্তু যথেষ্ট ভালো ঘোরায়। আর দাদার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে সবাই নোট করে নিও। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঘোরাঘুরি হয়ে গিয়ে আমরা এই গীতা ভবনের খাওয়ার হচ্ছে কুপন নিয়েছি। এবার যাব হচ্ছে আমরা গীতা ভবনে খেতে। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 2টো পর্যন্ত কিন্তু খাওয়ানো হবে, যদিও এখানে টাইম দেওয়া আছে 1:30 পর্যন্ত, কিন্তু বলা হয়েছিল 2টোর মধ্যে গেলে খাওয়া দাওয়া পাবো আমরা। তো এখন সেই জন্য গীতা ভবনের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1:30।
তো যাই, খাওয়া দাওয়া করি, তারপর মায়াপুরের ইস্কনের আশেপাশে ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো, যেমন গোশালা আছে বা আরও যেগুলো আছে সেগুলো দেখবো। আগে গীতা ভবন থেকে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। হ্যাঁ এই তো ওই সেই গীতা ভবন, ওই গীতা ভবন, এখানে থাকাও যায়। এই তো এটি হলো চন্দ্রোদয় মন্দির। ভারতবর্ষ তথা বিশ্বের সবথেকে বড় মন্দির এটি ভাবা হচ্ছে, যার কাজ কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। পেট ভরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই আমরা সোজা চলে গেছিলাম গোশালা দেখতে। এই তুই কি স্পেশাল? এই তুই স্পেশাল? বাপরে কি বিশাল বড় সিং! আমি বুঝতে পারছি না, এনার জন্য একটা রুম একটা রুম বস বলে বস মানে হলিউডের মুভি দেখি না, হ্যাঁ মহেন্দ্রের যে মুভি আছে সেরকম বসের জন্য বসের জন্য একটা পার্সোনাল রুম। এটা এটা এই বসের জন্য একটা আলাদা, মানে মহেন্দ্রের মুভিটা দেখি ভয় ছিল হাত দিতে নর্মালি ইয়ে কর না। এই তো এখান থেকে সব তোলো। হ্যাঁ আমি কাট করে দিয়ে গোশালা থেকে বেরিয়েই হঠাৎ চোখে পড়ল গজরাজের আগমনের, যা দেখতে কিন্তু ভক্তদের মধ্যে দারুণ কৌতূহল জেগে। তবে মায়াপুরের মেন আকর্ষণ হলো মায়াপুরের মেন মন্দিরটি, যার ভিতরে প্রত্যেকেরই একবার করে যাওয়া উচিত, যেখানে গেলে আপনার সারা দিনের ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। যেখানকার পরিবেশ আপনাকে বাধ্য করবে একটা নতুন অন্য জগতে নিয়ে যেতে, যেখানে সারা দিনের ব্যস্ততা আপনাকে একদম গ্রাস করতে পারবে না। তো বন্ধুরা, আমার মায়াপুর ভ্রমণের আমাদের মায়াপুর ভ্রমণের এই ছিল একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর সবশেষে বলি, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে অবশ্যই মায়াপুর যান।